আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি ছাড়া অর্থাৎ পিআর পদ্ধতি ছাড়া জুলাই সনদ গৃহীত হলে কিছুতেই সেই জুলাই সনদ মেনে নেওয়া হবে না, কিংবা সৈয়দ মোহাম্মদ তাহের যে হুমকি ঐকমত্য কমিশনকে দিয়েছিলেন যে যদি জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া হয় তাহলে নাকি এই যে প্রায় মাসের পর মাস ধরে, বছরের বেশি সময় ধরে ঐকমত্য কমিশন তাদের সময় নষ্ট করেছেন, সেই অভিযোগে সৈয়দ মোহাম্মদ তাহের জামায়াত নেতা তিনি বলেছিলেন রীতিমতো মামলা দায়ের করবেন তিনি ঐকমত্য কমিশনের নামে। মানে উচ্চকক্ষ নিম্নকক্ষ, মানে জাতীয় সংসদ নির্বাচনে যেমন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির দাবিতে অটল ছিল জামায়াতে ইসলামী, তেমনি এই ঐকমত্য কমিশনের দরবারে বসে তারা নিজেরাই যে কক্ষ সৃষ্টি করেছেন উচ্চকক্ষ, সেখানেও আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতেই নির্বাচন হতে হবে, অর্থাৎ দুই কক্ষেই পিআর এর ব্যাপারে একেবারে আপোষহীন ছিল জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী আপোষহীন অবস্থান নিয়েছিল এই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে, এবং তারা এই আইনি ভিত্তি দেওয়া নিয়ে এতই কঠোর অবস্থান নিয়েছিল যে বলে দিয়েছিল যে যদি সংবিধানের ওপরে এই জুলাই সনদকে স্থান না দেওয়া হয় তাহলে মনে রাখতে হবে ইউনূস সরকারকে। ব্যারিস্টার শিশির মনির এই ঐকমত্য কমিশনে দাঁড়িয়ে সে কথা বলেছিলেন যে তাহলে এই কথা মনে রাখতে হবে ইউনূস সরকারকে যে তাদেরও কোনো আইনি ভিত্তি নাই, কারণ আসলে ওই যে একটা কথা তারা চালু করেছেন যে রাষ্ট্রপতির কথায় আপিল বিভাগের বিচারপতিরা সবাই মিলে এই রেফারেন্স দিয়েছে 106 নম্বর অনুচ্ছেদের অধীনে যে এই রকম একটি সরকার গঠিত হতে পারে, এটা বিশ্বাসযোগ্য নয়, কারণ ওরকম কোনো শুনানি হয় নাই এবং ওই কাগজটা পর্যন্ত সরকার দেখাতে পারে নাই। মানে জামায়াতে ইসলামের অবস্থানটা ছিল আইনি ভিত্তি যদি জুলাই সনদের না হয়, জুলাই সনদকে যদি সংবিধানের ওপরে স্থান না দেওয়া হয়, তাহলে ইউনূস সরকারও যে অবৈধ অসাংবিধানিক সেটা ইউনূস সরকারকে মনে রাখতে হবে, বুঝতে হবে, এবং যে কোনো সময় সেটা নিয়েও মামলার ফেরে পড়তে পারেন ইউনূস সরকার নিজে। আর আইনি ভিত্তি না দেওয়ার মাধ্যমে যে সময় নষ্ট হলো, সেজন্যও জামাত এই ঐকমত্য কমিশনকে মামলার ফেরে ফেলতে পারে। আর পিআর পদ্ধতি নিয়ে তো রীতিমতো রাজপথেই নেমে পড়েছিল দলটি, অথচ জুলাই সনদ স্বাক্ষরের দিনে দেখা গেল হাসি মুখে বিএনপি এবং জামায়াত পাশাপাশি বসে জাতীয় ঐকমত্যের এক অভূতপূর্ব নিদর্শন হিসেবে, যেমনটা বলেছেন ডক্টর ইউনূস, এই জুলাই সনদে স্বাক্ষর করে ফেললেন, এবং তখন জামায়াতে ইসলামীর মুখে এই আপোষহীনতার বিষয়গুলো ফুটে উঠল না। এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যাদের সুর আর জামায়াতে ইসলামীর সুর বরাবর ঐকমত্য কমিশনের সভায় একেবারে এক ছিল, মানে তারাও পিআর চায়, এই জাতীয় নাগরিক পার্টিও আইনি ভিত্তির বিষয়ে আপোষহীন ছিল, তারা আশা করছিল এবং আগের দিন পর্যন্ত এই আলাপটা সংবাদ মাধ্যমে ছিল যে জামায়াতে ইসলামী আর এনসিপি স্বাক্ষর করবে কি করবে না। মনে হচ্ছিল বিএনপি স্বাক্ষর করে ফেলবে, কারণ বিএনপি বলেছিল তারা কিছুতেই নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় না, কিন্তু জামাত আর এনসিপি মনে হচ্ছিল যে একসাথেই হয়তো সিদ্ধান্ত নেবে। কিন্তু শেষ পর্যন্ত এনসিপি জাতীয় নাগরিক পার্টি আইনি ভিত্তি হয়নি বলে এই সনদ স্বাক্ষর করলো না, এবং এখন তারা জামায়াতে ইসলামীর দিকে আঙুল তুলে বলছে যে সংস্কার আলোচনাটাকে একটা মানে গোপন নাশকতার কার্যক্রমে পরিণত করবার জন্যে এই পিআর পদ্ধতি নিয়ে আলোচনার সূচনা করেছিল জামায়াতে ইসলামী, এবং জামায়াতে ইসলামীর এই পিআর পদ্ধতির আলোচনা আসলে একটা দর কষাকষির হাতিয়ার ছাড়া কিছুই নয়, এটা একটা প্রতারণার অস্ত্র। এবং নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টির নেতা, তিনি এ কথাটাও বলেছেন যে একটা কারিগরি পিআর ইস্যুকে সংস্কার আলোচনার কেন্দ্রে নিয়ে এসে তারা একে সংকীর্ণ দলীয় স্বার্থের জন্য দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তাদের উদ্দেশ্য কখনোই সংস্কার ছিল না, এটা ছিল কারচুপি, এবং ঐকমত্য কমিশনে তাদের হঠাৎ সংস্কারের সমর্থন ছিল বিশ্বাসের কাজ নয়, বরং একটা কৌশলগত অনুপ্রবেশ, সংস্কারবাদের ছদ্মবেশে রাজনৈতিক নাশকতা। নাহিদ ইসলামের কথায় পরিষ্কার তারা প্রকৃতপক্ষে প্রতারিত বোধ করেছেন যে যেই দলটি এবং তারা সবসময় এক পক্ষে ছিলেন সেই জামায়াতে ইসলামী সনদ স্বাক্ষরের দিনে
তাদের কোনো দাবি দেওয়া পূর্ণ না হওয়ার পরেও সনদটা স্বাক্ষর করে এসেছে কিনা বিএনপির সঙ্গে হাত মিলিয়ে ব্যাপারটাকে জাতীয় নাগরিক পার্টি ঠিক এভাবে দেখছে। কিন্তু আসলেই তো বিএনপি আর জামায়াতে ইসলামীর এই মৈত্রীর সূচনা হলো কখন? কারণ দেখেন, জামায়াতে ইসলামীর নেতারা বরাবর বিএনপির দিকে আঙুল তুলে বলে আসছিলেন যে তারা অস্থির হয়ে উঠেছেন সারা দেশব্যাপী তাদের এই চাঁদাবাজি লুটতরাজের কার্যক্রম মানে আরো বর্ধিত করে ক্ষমতার মসনদে গিয়ে বসতে। এই জন্য সংস্কার বিচার কিছুতে বিএনপির আগ্রহ নাই, বিএনপির একমাত্র আগ্রহ নির্বাচনে। জামায়াতে ইসলামী বরাবর বিএনপিকে সেই জন্য অভিযুক্ত করে আসছিলেন। জামায়াতে ইসলামী বরাবর বলে আসছিলেন যে বিএনপির সকল কিছুর ঊর্ধ্বে ক্ষমতায় যাওয়ার আগ্রহটা তাদের এই লুটপাট তন্ত্রকে আরো প্রতিষ্ঠিত করবার জন্যে। কিন্তু হঠাৎ করে অন্যদিকে জামায়াতে ইসলামীকে সরাসরি এই যে একটা অনুপ্রবেশকারী দল, ছদ্মবেশী দল, মুনাফেকের দল হিসেবে অভিহিত করে আসছিলেন বিএনপি নেতৃবৃন্দ। হঠাৎ কি হলো যে এই দুটো দলই, বিশেষ করে জামায়াতে ইসলামী, বিএনপির সঙ্গে এতটা একমত হয়ে গেল যে তারা মনে করলেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের জন্য এখন কিছুতেই জুলাই সনদের বিষয়ে কোনো আপত্তি করা উচিত না। দেখেন, প্রথম যে সন্দেহটা বা যে বিশ্লেষণটা খুব স্বাভাবিকভাবেই করা যায় সেটা হচ্ছে এমন একটা প্রশ্ন কিন্তু বিভিন্ন দিক থেকেই আছে। যেহেতু আওয়ামী লীগ এই আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না, তখন যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে সেটাতে এক রকমের একতরফা সুবিধা পাবে বিএনপি। বিএনপি এক রকমের নিশ্চিতভাবে বড় ধরনের বিপুল সংখ্যাগরিষ্ঠতায়, একক সংখ্যাগরিষ্ঠতায় জিতে আসবে এবং জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ দলগুলো বলে আসছিল এর ফলে আগামী নির্বাচন আরেকটা ফ্যাসিবাদী শাসন কায়েমের সুযোগ করে দেবে বিএনপির জন্য, কারণ বিএনপি যেহেতু এত বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবে। এবং সেই সূত্রে, সেই যুক্তিতেই কিন্তু জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি বিশেষভাবে জাতীয় সংসদ নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি বা পিআর পদ্ধতির নির্বাচনের কথা বলে আসছিল। এখন দেখেন, এই যে জামায়াতে ইসলামী হঠাৎ করেই এই জায়গায় আর তারা এখনো বলছে তারা পিআর পদ্ধতির নির্বাচন চায়, কিন্তু এটা নিশ্চিত না করেই যে জুলাই সনদটা স্বাক্ষর করে এলো, এর একটা সরাসরি বিশ্লেষণ হতে পারে যে আগামীর সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী কতগুলো আসন পাবে, বিএনপি কতগুলো আসন পাবে, এ বিষয়ে এই দুইটি বড় রাজনৈতিক দলের মানে যাদের পরস্পরের নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হবে, নির্বাচনের যে ফলাফল হবে তা মেনে নিতে হবে এবং তাহলে আগামীতে নির্বাচিত সরকার একটা স্থিতিশীলতা পাবে, এমন একটা ভাগাভাগি, বোঝাপড়া, দর কষাকষি তাদের মধ্যে সম্পন্ন হয়েছে। সরাসরি বললে বিএনপি এবং জামাতের মধ্যে আসন ভাগাভাগির হিসাব সম্পন্ন হয়েছে। দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একেবারে সাম্প্রতিক সময়ে সেপ্টেম্বর মাসে একটা সাক্ষাৎকার দিলেন, ভারতীয় এক সংবাদ মাধ্যম এই সময়কে পরে অস্বীকার করলেন বিপদে পড়ে, কিন্তু সেই বিস্তারিত সাক্ষাৎকার যে অতটা মানে যে ধরনের ঘটনাক্রম বর্ণনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছিলেন এবং ওই সাংবাদিক রীতিমতো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছবি ফাঁস করে দেওয়ার পর ফখরুল ইসলাম আলমগীরের ঘনিষ্ঠ জনেরাও বিশ্বাস করেন নাই যে ওই সাক্ষাৎকারটা উনি দেন নাই। ওই সাক্ষাৎকারে উনি স্পষ্টতই বলেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে জামায়াতে ইসলামী তাদের কাছে 30টা আসন চাইছে জাতীয় সংসদ নির্বাচনে এবং তারা 30টার চেয়ে অনেক কম অফার করায় জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের দর কষাকষিটা সফল হয় নাই। কারণ বিএনপি মনে করছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই সাক্ষাৎকারে বলেছিলেন যে জামায়াতে ইসলামী যত বড় দল নয় তার চেয়ে বেশি ডিমান্ড করছে। 30টি আসন চাওয়াতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির এ ধরনের মনোভাব মানে বুঝতেই পারছেন বিএনপি জাতীয় সংসদ নির্বাচন হলে তার একক সাফল্যের জন্য কতটা অধীর এবং কতটা আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। ওই সাক্ষাৎকার পড়লে মনে করা সহজ হয় যে মে মাসে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের আর আমির শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান, তারা কিন্তু লন্ডনে গিয়ে খালেদা জিয়া, তারেক রহমানের সঙ্গে দেখা করে এসেছিলেন। ওই সাক্ষাতে কি আলাপ হয়েছে তা নিয়ে জল্পনার সময়ও এই কথা উঠেছিল যে আগামী নির্বাচনটাকে গ্রহণযোগ্য করতে হলে
মানে সংসদে দুটো দলের অন্তত একটা ভারসাম্যপূর্ণ অবস্থান নিশ্চিত করতে হলে বিএনপিকে এককভাবে সব আসন সেই নিয়ে নেবে, এই অবস্থান ছেড়ে আসলে বৃহত্তম দল জামায়াতে ইসলামী, ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি, তাদের জন্যেও কিছু আসন ছেড়ে দেওয়ার কথা ভাবার উচিত কিনা, এবং তা নিয়ে আলাপ করতেই জামাতের নেতৃবৃন্দ খালেদা জিয়া তারেক রহমানকে একসঙ্গে পেয়ে লন্ডনে গেলেন কিনা এই বিষয়টা তখনও আলোচনা হয়েছিল। এখন দেখেন বিএনপির জন্য কিন্তু অনেক পরিস্থিতির বদল হয়েছে একটার পর একটা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বড় ধরনের পরাজয়ের পর। মানে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু কোথাওই ছাত্রদল, বিএনপির ছাত্র সংগঠন এমন কোনো ভোট বা এমন কোনো নেতৃত্বের বা চালকের আসনে নিজেদেরকে প্রমাণ করতে পারলো না যাতে বিএনপির সেই যে আত্মবিশ্বাসে সে দেখে যে সংসদ নির্বাচন হলে জামায়াতে ইসলামীর আসলে কোনো জায়গাই থাকবে না, সকল আসন তারা নিয়ে নেবে, ওই আত্মবিশ্বাস, ওই বিশ্বাসের জায়গা, ওই ওভার কনফিডেন্সের জায়গায় একটা চির ধরেছে এই ডাকসু, জাকসু, রাকসু, চাকসু নির্বাচনের পর। আর অন্যদিকে জামায়াতে ইসলামীর ওই জায়গাটা শক্তিশালী হয়েছে যে যদি তাদেরকে সংসদে যথাযথ হিস্সা বিএনপি বুঝিয়ে না দেয় তাহলে এই বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের যে অবস্থান তরুণদের, সেটাকে ব্যবহার করে বড় ধরনের রাজনৈতিক আন্দোলন বা দাবি আদায়ের আন্দোলন অন্তত তাদের পক্ষে গড়ে তোলা সম্ভব। অন্যদিকে জামায়াতে ইসলামীর রাজনৈতিক প্রস্তুতি, নির্বাচনী প্রস্তুতিও যে বিএনপির চেয়ে অনেক অগ্রসর, 300 আসনেই তারা প্রার্থী ঠিক করে ফেলেছে, তা নিয়ে দলের ভেতরে কোনো কোন্দল নাই, এসব বিষয়গুলো বিএনপিকে একরকমের একটু দ্বিধান্বিত, সংশয়ে পূর্ণ করে তুলছিল এবং একরকমের পাজল করে তুলছিল যে তাদের আসলে স্ট্র্যাটেজিতে, কৌশলে কোনো পরিবর্তন আনা উচিত কিনা এবং নির্বাচনটা বরং নির্বিঘ্নে এমনভাবে সেরে ফেলা উচিত কিনা যার ফলে বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু ক্ষমতার ভাগাভাগিতে সে জামায়াতে ইসলামীর অবস্থানটাও শক্তভাবে নিশ্চিত করতে পারবে। সেই কাজটা হয়ে যাওয়ার ফলেই জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে এসে হাসি মুখে, তাদের কোনো দাবি পূরণ হয় নাই, পিআরের দাবি পূরণ হয় নাই, তাদের ভোটের আগে নভেম্বর মাসে করে ফেলার দাবি পূরণ হয় নাই, তাদের জন্য আরেকটা সবচেয়ে বড় যে দাবি তারা তুলে এনেছিল ঠিক জাতীয় নাগরিক পার্টির মতোই জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া, জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে সংবিধানের উপরে স্থান দেওয়া, জুলাই সনদকে যাতে কেউ পরিবর্তন না করতে পারে সেটা নিশ্চিত করা যে জুলাই আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তিবর্গকে কখনো বিচারের মুখোমুখি করা যাবে না, এই কোনো প্রতিশ্রুতি না পেয়েও যে জামায়াতে ইসলামী এই স্বাক্ষর করে ফেলেছে তার কারণ হিসেবে সরাসরি জাতীয় নাগরিক পার্টি সহ রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশের মনে করবার যথাযথ কারণ আছে যে জামায়াতে ইসলামের সঙ্গে বিএনপি, ইউনূস সরকার, এই ক্ষমতার কেন্দ্রে থাকা আর সকলের একটা বড় ধরনের বোঝাপড়া হয়ে গেছে এবং জামায়াতে ইসলামী নিশ্চিতভাবে যে কটি আসনে তারা মনে করে তাদের শক্ত প্রার্থী আছে সেই আসনগুলোতে তাদের বিজয় বা তাদের জন্য আসন ছাড় নিশ্চিত করেছে বিএনপির কাছ থেকে। দেখেন, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচনের কথা যে জামায়াতে ইসলামী বলে আসছে সেটা তো সে কারণেই যে তারা মনে করে যে প্রার্থীর শক্তি, টাকা এসব দেখিয়ে যেমন একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় বড় দলগুলো, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচন হলে সারা দেশে যত সংখ্যক ভোট তারা পাবেন তার ভিত্তিতে একটা সম্মানজনক আসন পাবে জামায়াতে ইসলামী আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে সংসদীয় নির্বাচন হলে। কাজেই এখন পিআর হোক বা না হোক, যদি জামাত তার জন্যে এবং তার প্রধানতম শরিক দলগুলোর জন্যে বিএনপির কাছ থেকে আসন ছাড় পায়, এমন একটা ভাগাভাগির সংসদ তৈরি করবার বিষয়ে একমত হতে পারে বিএনপি এবং জামায়াত, তাহলে তো আসলে নির্বাচন অনুষ্ঠান
নির্বাচন অনুষ্ঠানের পর সেই ফলাফল পারস্পরিকভাবে গ্রহণযোগ্য করা নিয়ে যে ঝুঁকি আছে তা থেকে একরকমের উত্তরণ ঘটে, মানে দুজনেই ফলাফল মেনে নিতে প্রস্তুত হয়, এবং সংসদ নির্বাচনটি ঘটে যাওয়ার পর যে সংসদটি তৈরি হয় সেই সংসদটি একটা স্থায়িত্ব পায়, একটা স্থিতিশীলতা পায়। কাজেই জামাত এবং বিএনপির এই ঐক্যটাকে সম্ভবত ডক্টর ইউনূস আর আলী রিয়াজ ঐতিহাসিক ঐক্য বলেছেন। মানে আমরা যখন জাতীয় নাগরিক পার্টিকে ওই জুলাই সনদ স্বাক্ষর করতে না দেখে বলছি যে কি ঐকমত্য হলো, যা নিয়ে এতটা আবেগপ্রবণ হয়ে পড়লেন আলী রিয়াজ কিংবা ডক্টর ইউনূস, তখন এই বিষয়টি যদি পরিষ্কারভাবে আমরা মাথায় রাখি যে জামায়াত বিএনপির একটা ভাগাভাগির সংসদ তৈরি করবার ক্ষেত্রে ঐকমত্য হয়ে গেছে, তখন বুঝতে বাকি থাকে না যে আসলে প্রধানতম দুটো রাজনৈতিক দল যখন একমত হয়েছে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে, সেটাকেই সবচেয়ে বড় ঐকমত্য বলছেন ডক্টর ইউনূস আর তার আলী রিয়াজ। তবে কত আসনে শেষ পর্যন্ত রফা হলো সেটা যেমন এখনই আন্দাজ করা মুশকিল, তবে মির্জা ফখরুল যেমনটা ভারতের সংবাদপত্রকে বলেছিলেন মাত্র 30টা আসনে জামায়াত এখন রাজি হয়েছে, সেটা ভাববার মতো পরিস্থিতিতে কিন্তু জামায়াতে ইসলামী আর নাই। জামায়াতে ইসলামী যেমনটা বলছিলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এবং দর কষাকষিতে নিজেদের অবস্থান গত মে মাসের চেয়ে এখন অনেকটা শক্তিশালী করেছে। কাজেই সম্ভবত 50 কিংবা তার চেয়ে আরো কিছু বেশি আসনে এই দফা রফা হয়ে থাকতে পারে।